সাহিত্য পরিষদ এখন যারাই চালাচ্ছেন তারা যেন একটু ভালোভাবে দাওয়াতি কাজগুলো করেন। আমরা চাই যে এই হলটা যেন ভরপুর হয়ে যায় কবি সাহিত্যিকদের আনাগোনায়, এমনকি যত কবি সাহিত্যিক আসবেন আমার মনে হয় যে সাংস্কৃতিক বিপ্লবটা আমরা তাড়াতাড়ি করতে পারবো এদেশে। যাই হোক, আমি আসলে কথা বলার অনুমতি ছিল না, তারপরেও আমি কিছু কথা বললাম। আমার বাংলাদেশের জনক, বাংলাদেশের জনক, এই বাংলার স্বাধীনতার প্রথম ঘোষককে, বাংলা ভাষার প্রথম সেরা পৃষ্ঠপোষককে, প্রথম দিল্লি সালতানাত অস্বীকার করে কে, পরাধীনতার শিকল ভেঙে স্বাধিকার ঘরে কে, অবিভক্ত এই বাংলার প্রথম সুলতানকে কেমন করে ভুলেই গেলে তার অবদানকে, বাংলা জাতির জনককে জানো কি তার নাম, শামসুদ্দিন ইলিয়াস শাহ অন্তরে রাখলাম। সেই সুলতান যায় বলে যায় আজও চরম সত্য, জীবন দিয়েই রুখতে হবে দিল্লির আধিপত্য। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন জালাল খান ইউসুফ। আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম ঐক্যের ডাক। এক পথ নবীর সাহাবা, যুগে যুগে পেয়ে যান সকলের বাবা। পিছে ফিরে চাও ভাই মুসলিম সকলে, সে সময় পৃথিবীটা ছিল কার দখলে। আরবের ঘরে ঘরে বয়ে চলে শান্তি, দূর হয় কি করে সে কষ্ট ক্লান্তি। স্বার্থের দিকে যে তারা কিছু করেনি, ইসলামে আরবিরা তলোয়ার ধরেনি। আল্লাহ নবীজির খুশি খুঁজে ধন্য, যা কিছু করেছে সব মানুষের জন্য। মুসলিম ছিল সব ভাই ভাই সেদিনে, মুমিনের দোস্ত ভাই ছিল না তো বেদিনে। সুখে দুঃখে সকলের পাশে সব দাঁড়ালো, হুঙ্কারে তালু দিয়ে অন্তর নাড়ালো। এক যুগে আল্লাহু আকবার বলতো, যুদ্ধের ময়দানে ভয়ে চলতো। তাগুদীয় শক্তির ভিত নড়ে উঠতো, ত্যাগ ফেলে প্রাণ নিয়ে নিরাপদে ছুটতো। একমত এক পথ ঐক্য একতা, ইতিহাস থেকে আজ মুসলিম শেখতা। ভুলে যাও আমি বড় হিংসা ও গর্ব, মতবাদ সব ভুলে এক হও সর্ব। মুসলিম মুসলিম ভাই 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 রে, ঐক্য একতার বিকল্প নাই রে। এক যদি হতে পারো মুসলিম সকলে, পৃথিবীটা আসবেই আমাদের দখলে। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে কবি মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। কবিতার শিরোনাম পেছনে পুলিশ সামনে স্বাধীনতা। পেছনে পুলিশ সামনে স্বাধীনতা, পুলিশের হাতে হাতে লাঠি, বন্দুকে গুলি, ভয়ানক যুদ্ধমদেহী। সামনে স্বাধীনতা, রক্তে আঁকা এক উদীয়মান সূর্য। মেয়েটি দাঁড়িয়ে আছে মাঝখানে, তার চোখ জুড়ে আগুন, ঠোঁটে শপথের ঝড়, স্কার্ফে বারুদের গন্ধ, কণ্ঠে মিছিলের স্লোগান। তার হাতে লাল সবুজের পতাকা, বিপ্লবী ভাইয়ের রক্তে ভিজে গেছে একটু আগে। পেছনের বন্দুক বলছে থেমে যা, সামনের স্বপ্ন বলছে চলো দৌড়াও। সে জানে মাঝখানে দাঁড়িয়ে থাকতে হেরে যেতে হবে, তাই সে কখনো হাঁটে কখনো দৌড়ায় ইতিহাসের দিকে।
মাটিতে পড়ে থাকা সাথীদের নাম উচ্চারণ করে সে আকাশে উত্তোলন করে মুষ্টিবদ্ধ হাত, যেন নক্ষত্রের মতো প্রতিবাদ। পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা, এটি তার লড়াইয়ের ছন্দ মন্ত্র। বুকে মাথায় ছুটে আসতে থাকে গুলি, দিকে দিকে হেলিকপ্টার, টিয়ার সেল, জল কামান, সম্মিলিত সামরিক বাহিনী। গুলির প্রতিটি শব্দ তার কাছে মনে হতে থাকে স্বাধীনতা শব্দের এক একটি বর্ণ, যা একটি একটি করে জমা হতে থাকে তার স্বপ্নের ভাঁজে। স্বাধীনতাকামীদের জুলুমের কোনো জাতাকল দাবায় রাখতে পারে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কথা বলতে গেছেন কবি মসজিদুল আলম। মোবাইলের কবিতা মূল্যায়ন করবে না, মূল্যায়ন না করার জন্য অবমূল্যায়ন করবে। আসেন আজকে দর্শক মূল্যায়ন করবে, আজকে জন্য যায়, আজকের জন্য সামনে আমার এলাও করা হবে, শ্রোতার জন্য যায়, সামনে এলাও করা হবে। কঠিন ভাবে বলা আগে বল থেকে আসেন। আমি প্রথম একটা ছড়া পড়ি। আমাদের অনেকেই ছড়া লিখেন, ভাল লাগে। ওনাদের ছড়া লিখে উদ্বুদ্ধ হয়ে আমিও ছড়া লিখে শুরু করলাম। ছড়ার নাম ধুলা কুলা। ধুলার সাথে কুলার নাকি রেশারেশি বেশ, কুলার ঘায়ে বাড়ে ধুলার দুর্গতি অশেষ। বাতাস পেলেই বসত হারা, ধুলার গৃহ যা, হেতায় উড়ে হোতায় উড়ে যেখানে খুশি যা। ক্ষুদ্র বলে কুলা ভাবে ধুলার মূল্য কি, বলতে পারো ধুলা ছাড়া কোথায় মাটি ছি। এটা আমি ছড়াটা পড়লাম। এরপরে কবিতা পড়ি। পড়বো না বলে জি। আরে মূল্যায়ন যেহেতু নাই, সমস্যা কি? দৃষ্টির চঞ্চলতা। দৃষ্টির চঞ্চলতায় ঝাপসা প্রেয়সী মোহনা, ভোরের কুয়াশা বুঝি ঢেকে দিল সব। পথ হারানো পথিক ছোটাছুটি করে, কোথায় নিজেকে স্থাপন করি। নিকষ আধারে জেগে ওঠে কবন্ধ উল্লাস, নতুন চাঁদের পিঠেল উঁচু ঢেউরা নিমিষেই মিয়ে পড়ে। ঠিকঠাক কত শত বিম্ব এই আছে এই নেই করে, তামাম পৃথিবী বিলীন হয় ক্রমাগত। তবু এক মুখায়বের শিশির ভেজা অনুভব, কিসের প্রতাপে দৃষ্টির শিখরে এখনো স্থির। গভীর চাহনি সহ হাতছানি দেয়, যেখানে হারিয়ে যাবে প্রণয় অসত্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবি মুর্শিদুল আলম ভাইকে তার ছড়া ও কবিতার জন্য। একটা ঘোষণা, উইকলি sonar-bangla.com .net এখানে আপনারা একটু ঢুকবেন সবাই। শেয়ার করে দিলে আপনাদের দেখতে পাবেন। শেয়ার করে দিলেই আপনারা ওই যে বাংলা সাহিত্য পরিষদের সাহিত্য সভাটা লাইভ দেখতে পাবেন। উইকলি sonar-bangla.net। হ্যাঁ, এটা
আপনি মিনাজেরটাই দেন। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৮০ দশকের অন্যতম প্রধান কবি মোহাম্মদ মোর্শেদ আলী ভাই। উনি আজকে আমাদের সাহিত্য সভার সভাপতি। এই তো মোর্শেদ আলী ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসবেন। কবিতা ও কথা নিয়ে আসছেন কবি মনসুর আজিজ। কবি মনসুর আজিজ ভাইকে কবিতা ও কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আর একটা ঘোষণা, ৮টার ভিতরে আমাদের শেষ করতে হবে, সেজন্য আমরা দীর্ঘায়িত করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলা সাহিত্য পরিষদের দায়িত্বপ্রাপ্ত তৌহিদ ভাই এবং আমার খুব প্রিয় ব্যক্তিত্বরা এখানে আছেন আর কি, যাদেরকে আমরা লেখালেখির শুরুতে পেয়েছিলাম। তখন ওনারা আমাদের বয়সে, আমরা এখন যে বয়সে আছি এই বয়সে ওনারা ছিলেন, আর আমরা তখন তরুণ ছিলাম। বিশেষ করে নির্মল শিশু সাহিত্যিক ব্যক্তি এবং সাহিত্যে দুটিতেই একই রকম মানুষ। শরীফ আব্দুল গফরান, আমার বাসায়ও ওনাকে খুব পছন্দ করেন। আবার বিশেষ করে আবার বউ গুফরান ভাই এবং আলিম ভাই, হাসান আলিম ভাই, দুজনকেই খুব পছন্দ করেন মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে, লেখক হিসেবে। আলিম ভাই, হ্যাঁ, আর শোনা যায় না, এটা তো উঠানো, হ্যাঁ এখন শোনা যাবে। হাসান আলিম ভাই হাসান আলিম ভাই যদি তিনি এই ঘরানায় না থাকতেন, তিনি যদি অন্য ঘরানায় থাকতেন, বিশেষ করে মগবাজারীয় যে গোষ্ঠী যেটা বলে আর কি, যদি এই গোষ্ঠীবদ্ধ তিনি না থাকতেন তাহলে তিনি অনেক বেশি মূল্যায়িত হতেন। কেন কথাটি বললাম? আচ্ছা, আমি আর একটু সম্বোধন, যেহেতু অনেক বছর পর, শুধু অনেক দিন না, অনেক বছর পরে বাংলা সাহিত্য পরিষদের অনুষ্ঠানে এসেছি। মাঝখানে একটা ঈদের ছিল, একটা ইফতার অনুষ্ঠান ছিল, ইফতার অনুষ্ঠানটাতে ছিলাম, ওখানে অনেকেই ছিলেন। কিন্তু সাহিত্য সভা যেটা বাংলা সাহিত্য পরিষদের, এই সভাটি খুবই সমৃদ্ধ ছিল। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসতাম তখন। নাসির হেলাল ভাই দীর্ঘদিন ইসলামী ফাউন্ডেশনে ছিলেন। তিনি, তার একটি বই আমাদের খুব প্রিয় ছিল, জিলহজ আলী নামে তিনি, তার ওই বইটা বেরিয়েছিল, কি নাম? হাদিসের পরিচয়। হাদিসের পরিচয়, এটা কিন্তু খুবই সহজ এবং সাবলীল ভাষা। এটা আমি জানি না যেখানে এটা অনেকে জানেন কিনা। এটা জিলহজ আলী, নাসির হেলাল ভাইয়ের আসল নাম হলো জিলহজ আলী, তিনি ওই নামে লিখেছিলেন। মোর্শেদ ভাই অনেক বছর পর, তাকে মাঝখানে আমি বাংলা সাহিত্য পরিষদের ঈদের অনুষ্ঠানটাতে অনেকে দেখেছিলাম। তো তিনি আমাদের মাঝে আছেন। কবি মুর্শিদুল আলম, তারপরে সালেহ ভাই, সালেহ আহমদ, এরপরে হারুন ইবনে শাহাদাত ভাই, জালাল খান ইউসুফি, মনির, তারপর হলো আমাদের একটু আগে যে ছড়ায় মাতিয়ে গেলেন সুমন রায়হান, তারপরে পিছনে আবুল খায়ের নাইমুদ্দিন ভাইয়ের সাথে আমার পরিচয় 2002 সালে। আজকে আসলে লেখা পাঠ করি না, লেখা তো আসলে পত্রপত্রিকায় দেখেনি আপনারা, একটু স্মৃতিচারণ করি। তো আলিম ভাইয়ের কথাটিতে আসি যে মাঝখানে একটি জানাজায় অংশগ্রহণ করেছিলাম কয়েক মাস আগে। তিনি হলেন প্রেক্ষণ সম্পাদক খন্দকার আব্দুল মোমেন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে খন্দকার আব্দুল মোমেন কত বড় সম্পাদক ছিলেন, এটা মূল্যায়ন কিন্তু এই অঙ্গনের কেউ করবে না। আপনি লিখে রাখতে পারেন,
খন্দকার আব্দুল মোমেনকে এই অঙ্গনের মানুষ মূল্যায়ন করবে না, মূল্যায়ন করবে অন্য অঙ্গনের মানুষ। তার প্রেক্ষণকে মূল্যায়ন করবে অন্য অঙ্গনের মানুষ, অন্য মানুষেরা, যে মানুষদেরকে আমরা চিনি না তারা। আমি তার জানাজায় গিয়ে আমার এই উপলব্ধিটি হলো, তিনি কোথায় কাজ করেছেন, কোন ওয়ার্ডে কাজ করেছেন, কী দায়িত্ব পালন করেছেন, এইটুকু সেখানে আলোচনায় আসছে। এবং কোনো কবি এবং লেখক সেখানে তার সম্পর্কে একটি লাইন বলেনি, তাকে ডাকাও হয়। অথচ খন্দকার আব্দুল মোমেন যে কাজগুলো করে গেছেন, প্রেক্ষণের এক একটি সংখ্যা, যে সংখ্যাগুলো মাটি খুঁড়ে তিনি করে গেছেন, সেই সংখ্যাগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা সেভাবে আসেনি। অথচ আলোচনা আসার দরকার ছিল। তার মাধ্যমে আমরা ইসমাইল হোসেন সিরাজিকে, তার মাধ্যমে আমরা মুন্সি মেহেরুল্লাহকে, তার মাধ্যমে আমরা সৈয়দ আলী হাসানকে, কাজী দিন মোহাম্মদকে এক একটি সংখ্যা যে করেছেন, এই সংখ্যাগুলোর পিছনে তার অনেক মেধা এবং শ্রম ছিল। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার পরও, বাংলা বিভাগের চেয়ারম্যান হওয়ার পরেও তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন একটি বিজ্ঞাপনের জন্য। আমার কাছে তিনি অনেকবার গিয়েছেন, আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্যে কুলায় আমি তাকে সহায়তা করার চেষ্টা করেছি, লেখা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, পরামর্শ দিয়ে। শেষ জীবনে তিনি অচল হয়ে গিয়েছিলেন। আমি হাসান আলিম ভাই সাহিত্যে, কবিতায় তিনি যে কাজ করেছেন এটা বিস্ময়কর। তিনি কবিতার এমন কোনো ফর্ম নেই যে ফর্মে তিনি কাজ করেননি। তাহলে তাকে কি মূল্যায়ন কি হয়েছে যে আজ পর্যন্ত কোনো একটি সংগঠন যে কবি হাসান আলিমের জন্মদিনকে সামনে রেখে যে হাসান আলিমের বিস্তৃত সাহিত্যকর্ম নিয়ে একটা দিনের আলোচনা করেছে? করেনি কি করেনি। যদি ছন্দ এবং অলংকার নিয়ে কাজের কথা বলেন, ছন্দবিজ্ঞান ও অলংকার, আমি অনেককে সাজেস্ট করি যে ছন্দবিজ্ঞান যারা নতুন লিখতে আসে, ছন্দবিজ্ঞান এবং অলংকার নিয়ে আমি বলি যে বইটি পাঠ করা দরকার। অনেক বড় কবি ছন্দ জানেন না, অলংকার জানেন না। সেদিন 60-এর দশকের একজন কবি, অন্য একটি আড্ডায় 60-এর দশকের একজন কবি, তিনি বিভিন্ন পত্রিকা তার উপরে অনেক বড় ফিচারও ছাপা হয়। তো তার বইটি আমাকে দিলেন, আমি তার সামনেই আমি বললাম যে আমি কি আপনার দাগ দিতে পারি? তো তিনি বলেন হ্যাঁ দেন। এমনি খুব বিনয়ী মানুষ, তাই আমি অনেকগুলো জায়গাতে দাগ দিলাম এবং তার ভুলগুলো আমি ধরিয়ে দিলাম। বলছে আমি খুব উপকৃত হয়েছি, আপনি এই যে আমাকে দেখিয়ে দিলেন। নিজের ভুলটা কখনো নিজের দেখা যায় না। তো এখন তো অনেকে আমরা সাহিত্যের একটা আড্ডায় আসি, ছবি তুলি, লাইভ করি, তারপরে হলো সাথে সাথে পোস্ট দিই, একটা অনুষ্ঠান চলাকালীন সময় তো পোস্ট দিই। এই বাংলা সাহিত্য পরিষদে আমি যখন আসতাম, যখন ছাত্র ছিলাম, আমার কাছে এখন অনেক নোট আছে। শুধু বাংলা সাহিত্য পরিষদ কলম, তারপরে নতুন কলম কিন্তু দুইটা, একটা কবি সাজ্জাদ হোসেন সম্পাদক ছিলেন আর একটি সম্পাদক ছিলেন মোশাররফ হোসেন খান। তো এখানে অনেক মানে সৈয়দ আলী হাসান আসতেন, মান্নান সৈয়দ আসতেন, তারপরে ডক্টর কাজী দিন মোহাম্মদ আসতেন। তো অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরা আসতেন আর কি। তো সেখানে এই আলোচনাগুলো আমাদের জীবনকে, আমাদের লেখক হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা পালন করেছে। কোনো সংগঠন কাউকে বড় কবি বা লেখক তৈরি করতে পারে না, তাকে একটি ধারা দেখিয়ে দিতে পারে, তাকে একটি পথের দিশা দেখিয়ে দিতে পারে। এরপরে হলো বাকিটা হচ্ছে তার নিজের সাধনার জায়গা। আল মাহমুদ একজন বড় কবির, তিনি একটি সরকারি ইনস্টিটিউটের এখন মহাপরিচালক। তার 50তম জন্মদিন উপলক্ষে একটি সংকলন বেরিয়েছিল, সেখানে আল মাহমুদের লেখাটি ছিল শুরুতে। সেখানে তিনি ওই কবি বলেছেন যে এখন তার সময় হয়েছে পাঠে নিমগ্ন হওয়া, বাহিরের চালচিত্র গুটিয়ে তাকে এখন পাঠে নিমগ্ন হওয়া দরকার, তাকে এখন লেখায় নিবিষ্ট হওয়া দরকার। তো এখন সপ্তাহের 7 দিন যদি আপনি 7টি অনুষ্ঠানে যারা লিখবেন, কখন তো লিখবেন ওই হাঁটুর উপর ভর দিয়ে দিয়ে, এই লেখার মধ্যে আপনার কোনো পাঠ নাই, পাঠের গভীরতা নাই, কোনো কিছু পড়বেন না, জানতে চেষ্টা করবেন না, শুধু লিখে যাচ্ছেন।
একজন সম্পাদক কয়েকদিন আগে আমার লেখা চেপেছেন, হলো ধরেন আমাদের হাঁটুর বয়সী যারা তাদের এখন হাসান আলিম ভাইয়ের উপরে যদি আমার লেখা স্থান দেয়, হয়তো একটা সময়ে যাইতে পারে, নাও যেতে পারে। কখন? যখন একজনের হাইট আরেকজনকে ছাড়িয়ে যায়। আল মাহমুদের হাইট কি এখন আল মাহমুদের জায়গাতে আছে? পুরো বাংলা সাহিত্যের মধ্যে এখন তার হাইট চলে গেছে। তো সেই জায়গাটি তো যেতে হবে। তো একজন সম্পাদককে চিনতে হয়, শনাক্ত করতে হয়। তো এই শনাক্ত করার জায়গাটি সম্পাদনায় আসতে গেলে করতে হয়। সম্পাদনা যাচ্ছে তাই জিনিস না। একটা সম্পাদনা নিজের এটি লেখার চাইতে সম্পাদনার গুরুত্বটি আরও বেশি দিতে হয়। আর কয়েকটি কবিতা দিয়ে, কয়েকটি প্রবন্ধ দিয়ে, কয়েকটি ছড়া দিয়ে একটা জিনিস বের করে ফেললাম। আমি গতকাল একজনকে বলেছি যে আপনি একটা ভিন্ন টাইপের একটা কাজ করেন, 10টা বইয়ের রিভিউ নেন, চুলচেরা বিশ্লেষণ, 10 জন কবির তাকে প্রশ্ন করে করে তার ভিতর থেকে বের করে নিয়ে আসেন যে তার যন্ত্রণাটা কি, যেটা দিয়ে মানুষ উপকৃত হবে। তো এরকম গতানুগতিক কয়টি কবিতা ছড়া না, এক একজন এক একটা কাজ করেন, এক একটা কাজকে ভিন্ন টাইপে নিয়ে যান, সেটা নিয়ে একটা সময় কাজ দিবে। যে আজকে এখন খন্দকার আব্দুল মোমেনকে নিয়ে আলোচনা করেছি কেন, যে তিনি ওই গতানুগতিক কাজগুলো তিনি করেননি, তিনি ভিন্ন টাইপের কাজ করেছেন। আমাদের মাঝে আল্লাহ নেক হায়াত দান করুক গোফরান ভাই। গোফরান ভাই দীর্ঘদিন খুবই অসুস্থ ছিলেন, বাসায় পড়েছিলেন। তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আবার একটু সতেজ এবং সজীব হয়ে ফিরে আসে। 3টি বই তিনি আমাকে উপহার দিয়েছেন, 3 ধরনের বই। একটি হলো কিশোর গদ্যের, একটি হলো গানের, আরেকটি হলো আরেকটা হলো কিশোর গল্পের। তো এই যে তিনি লিখছেন, তার বইগুলো যে বেরোচ্ছে, এটি আমি মানে খুব আশার দিক বলে মনে করি। তো আমাদের যারা আমরা লেখালেখি করছি, প্রথমত হলো যে নিজের পাঠের বিষয় জানতে হবে। আমি সর্বশেষ একটি বিষয়ে আমি বলে শেষ করছি, সেটি হলো যে মধ্যযুগ। আমি ইদানিং কিন্তু মধ্যযুগ নিয়ে একটু চর্চা করছি। বাংলা সাহিত্যে মধ্যযুগকে বলা হয় অন্ধকার যুগ। তো মধ্যযুগকে অন্ধকার যুগ কেন বলা হয়? এই প্রশ্নটি কি আমাদের মাঝে আসে কখনো, যে মধ্যযুগকে অন্ধকার যুগ কেন বলা হয়? আমি বলি মধ্যযুগ হলো স্বর্ণযুগ। আমি শেষ করে দিচ্ছি, আমি আগেই বলেছি যে আমি এই কথাটি বলেই শেষ করব, যে মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় একটি ষড়যন্ত্র। কারণ ত্রয়োদশ শতাব্দীর শুরুতে 1203 অথবা 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির এই বঙ্গ বিজয়ের মাধ্যমে পর্যন্ত এই যে দীর্ঘ সময়টি, এই সময়টি মুসলমানরা আমাদের এই পূর্ব বাংলা করেছেন। আপনারা আধুনিক যুগে যদি দেখেন যে আধুনিক যুগে কয়টি মহাকাব্য আপনি পাবেন, 3-4টি পাবেন সর্বোচ্চ, আমাদের ফারুক আহমদেরটা সহ, অথবা সাইদ আবু বকর একটি নবীনামা একটি করেছে, সেটি সহ, খুব বেশি পাবেন না। মধ্যযুগে আপনি অন্তত 20 থেকে 25টি কাব্য পাবেন, এবং সবগুলি হলো মুসলমানদের বীর গাথা, মুসলমানদের বিজয় গাথা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা প্রবাহ নিয়ে। তাহলে এবং পুঁথিকাব্য, মুসলমানদের আরেকটি গৌরবোজ্জ্বল দিক হলো পুঁথিকাব্য। আমাদের জালাল এই বিষয়টি চর্চা করেন। প্রায় 50,000-এর মতো পুঁথি মধ্যযুগে পাওয়া যায়, 50,000। অনেক পুঁথি আব্দুল করিম সাহিত্য বিশারদ, তিনি পুঁথি সংগ্রহ করতে হিন্দু পরিবারে যখন যেতেন, তখন পুঁথি তাকে দেয়া হতো না। তিনি 2000-এর মতো পুঁথি উদ্ধার করেছেন, এবং তার মাত্র প্রকাশিত পুঁথির সংখ্যা হলো মাত্র 370 থেকে 380-টির মতো। তার ভাতিজা আহমদ শরীফ এবং তার পালক পুত্র বটে, তিনি এই সবগুলো পুঁথি মাত্র 300 থেকে 350 পুঁথি তিনি লিপিবদ্ধ করেছে, বাকিগুলো দিতে পারেননি। এবং পশ্চিম
কলকাতায় যখন এই পুঁথিগুলো প্রকাশের জন্য দেয়া হতো তখন তারা নিজেদের নামে চালিয়ে দিত, সাহিত্য বিশারদের নামে না। তো এই বিষয়টি নিয়ে আমরা মনে হয় যে যারা গবেষণা করেন এই বিষয়টিতে গবেষণার অনেক খোরাক আছে। এই মধ্যযুগ নিয়ে, মধ্যযুগ যদি আমরা খুঁড়ে বের করতে পারি প্রত্নতাত্ত্বিকের মতো, তাহলে আগামী দিনে বাংলা সাহিত্যের মোড় বদলে যাবে, আমাদের ইতিহাস ঐতিহ্যের মোড় বদলে যাবে। তো আপনারা সবাই ভালো থাকুন। বাংলা সাহিত্য পরিষদের আজকের মনে হয় এই মানে ডাক্তারের গলি থেকে বের হয়ে এসে বাংলা একাডেমিতে যেহেতু চলে আসছে, আগামী দিনের আড্ডাগুলোতে আরও বেশি লেখক সম্পৃক্ত হোক এই প্রত্যাশা করি। অনুষ্ঠানটি সার্বিক কল্যাণ কামনা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমি একা হয়ে গেছি তো সাহিত্য পরিষদ আবার পূর্বে আপনাদের সবাই সহযোগিতা আছে। আগামীতে প্রতি মাসে 10 তারিখে সাহিত্য সভাটা নির্ধারিত রাখার জন্য আমরা চেষ্টা করব। আপনারা সবাই একটু যদি আমাকে সহযোগিতা করেন, সাহিত্য সভাটা দাওয়াতটা আপনারা পৌঁছাই দেন, তাহলে আপনাদের সাহিত্য সভা সমৃদ্ধ হবে। আশা করি আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করেন। সবাই যার যেখান থেকে সুযোগ আছে একটু আগামীতে সাহিত্য সহযোগিতা করলে একটু সাহিত্য সভা সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে একটা প্রবন্ধ উপস্থাপন করবেন হারুন ইবনে সাদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সাহিত্য সভার সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় মোর্শেদ ভাই, আমরা যারা সাহিত্য চর্চা সেই সাহিত্য অঙ্গনে বিশেষ করে কবিতা অঙ্গনের গুরু কবি হাসান আলিম এবং গবেষণার দিকপাল, মানে আমাদের মুসলিম ঐতিহ্যকে তুলে ধরার জন্য যিনি এখনও বলা যায় যে এই বয়স এবং শারীরিক অসুস্থতা নিয়েও বাংলাদেশের যেখানেই সুযোগ পান কোনো অনুসন্ধানী ছুটে চলে যান কবি নাসির হেলাল। আমাদের স্মার্ট কবি মনসুর আজিজ ভাই, যাকে আমরা আধুনিক কবিদের আইকন হিসাবে মনে করি, আর শিশু সাহিত্যের আমাদের শ্রদ্ধেয় শরীফ আব্দুল গোফরান ভাই সহ আমার সামনে যারা বসে আছেন তারাও এক একজন বিশিষ্ট ব্যক্তি। সবাই বাংলা সাহিত্যাঙ্গনে যার যার স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়েই আমার কথা শুরু করতে, আমার প্রবন্ধটা পড়ব। তবে আমার প্রবন্ধ পাঠের আগে যে কথাটা বলবো, যে আসলে সাহিত্য সভার উপস্থিতির সংখ্যা দিয়ে মূল্যায়ন করা হয় না। এটা বলছেন আবুল ফজল সাহ, পণ্ডিত আবুল ফজল সাহ একটা সাহিত্য আড্ডা করতেন, ওখানে একবার 5 জন উপস্থিত, তার মধ্যে আমাদের জয়নাল আবদিন আজাদ ভাই ছিলেন। পরে উনি খুব করতেছে যে আজকে এই অবস্থা, পরে উনি বলতেছেন যে না, 50 জন আসলে লাভ নাই, তোমরা যে 5 জন যারা আসছো সাহিত্যকে ভালোবাসো, চর্চা করতে চাও, তোমরাই যদি ভালোভাবে সাহিত্য অর্জন করো, তোমরাই দেখা যাবে যে 5000 জনের মধ্যে না, লক্ষ লক্ষ জনের ভিতরে তোমাদের এই প্রভাব ছড়িয়ে পড়বে। আর 50 জন আসলো কিন্তু তারা সাহিত্যই বোঝে না, সাহিত্য আলোচনার কোনো তাদের দিয়ে কোনো লাভ হবে না। আমার বিষয়টা আজকে সাহিত্যিকদের কেন্দ্রিক, মানে সাহিত্য সম্পাদকের বিড়ম্বনা। আমি ছোটোখাটো একটা পত্রিকার সাহিত্য পাতা দেখি, ফিচার পাতা দেখি, এবং সাথে সাথে আরও যারা সাহিত্য তাদের কিছু অভিজ্ঞতা নিয়ে লেখা। জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সাহিত্য বিভাগ জাতির মনন গঠনেই শুধু নয়, চিন্তাশীল লেখক তৈরিতেও ভূমিকা রাখে। সপ্তাহের একটি দিন বাংলাদেশের মূলধারার প্রতিটি দৈনিক
মাসে একদিন এবং প্রতি মাসেই মাসিক পত্রিকাগুলো সাহিত্য ভাতা বের করে থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি, সাহিত্য সম্পাদকদের বিড়ম্বনার শেষ নেই। হ্যাঁ, বিড়ম্বনার মাঝে আছে সৃষ্টির আনন্দ। যদি লেখকরা, বিশেষ করে নতুনরা, বাস্তবতার রংটা বুঝতে পারে। একটা সময় ছিল যখন একটি সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহেই সাহিত্য পাতা বের করত। সেই সময়টায় বাংলা ভাষা এবং সাহিত্যের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছে, তাতে সন্দেহ নেই। কবি শামসুর রহমান, আল মাহমুদ, আবুল হোসেন প্রখ্যাত কবিদের যে সপ্তাহে ছাপা হতো, যে সপ্তাহে তাদের কবিতা ছাপা হতো, তার আগের সপ্তাহে ঘোষণা দিয়ে পাঠকদের জানানো হতো যে কবি সাহিত্যিকদের লেখা ছাপানোর আগেই একটা হইচই পড়ে যেত যে অমুক এই সপ্তাহে, আগামী সপ্তাহে অমুক কবির একটা কবিতা আসতেছে সাহিত্য পাতায়, একটা হইচই পড়ে যেত এবং সময় এবং আলোচনার সীমানা ছড়িয়ে যেত। প্রকৃতপক্ষে পক্ষে বিপক্ষে লেখা বন্ধ করতে কবিদের সাক্ষাৎকারও ছাপানো হতো। মানে একজন কবির লেখা প্রকাশের পরপরই দেখা যেত যে তা নিয়ে পক্ষে বিপক্ষে ঝড় উঠে যেত এবং সেই বিতর্ক থামানোর জন্য আসলে কী প্রসঙ্গে কীভাবে লিখেছেন জানার জন্য তার সাক্ষাৎকার ছাপানো হতো। এই একটি নতুন বই পত্রিকায় প্রকাশের পরও ঝড় উঠত। যেমন 1989 সালে আল মাহমুদের কদর রাত্রির প্রার্থনা প্রথম প্রকাশিত হয় এক চক্ষু হরিণ গ্রন্থে, কিন্তু পত্রিকার পাতায় ঝড় ওঠে। এ ঝড় ওঠে কয়েক বৎসর ধরে। বিশেষ করে বাম গণনার কবি সমালোচকরা মাত্রা ছাড়িয়ে শ্রেণীবিহীন তৃতীয়দের মতো কবি হুমায়ুন আজাদ ব্যক্তিগত আক্রমণ করে পত্রপত্রিকায় লিখতে থাকেন। তার এমন অসভ্য আচরণের জবাব দিতে কবি আল মাহমুদকে সাক্ষাৎকার ছাপিয়ে সেই সময়ের সেই সময় পাঠক নন্দিত পত্রিকাগুলো। এদেশে একটিমাত্র উদাহরণ, যেমন আরও অনেক মজার ঘটনা আছে। যেমন আরও মজার উদাহরণ, বিংশ শতকের প্রথমার্ধে শনিবারের চিঠি এবং সজনীকান্ত দাশের কথা বাংলা ভাষার সাহিত্যপ্রেমীরা কোনোদিন ভুলবে না। পত্রিকাটির মালিক অশোক চট্টোপাধ্যায় এবং প্রতিষ্ঠাতা সম্পাদক যোগানন্দ দাশের চেয়েও শনিবারের চিঠির সাথে জড়িয়ে আছে সজনীকান্ত দাশের নাম। তাকে পত্রিকাটির প্রাণ পুরুষ বলে গণ্য করা হয়। কবি ফররুখ আহমেদের লেখা বিখ্যাত কবিতা হাত মে লুটা মে পান লড়কেলেঙ্গা পাকিস্তান, এই কবিতা আকরাম খাঁর এতটাই পছন্দ হয় যে তিনি তার দুইটি পত্রিকার সম্পাদকীয় পাতায়, মানে আজাদ এবং মোহাম্মদী সম্পাদকীয় কলামে কবিতা দুইটি চেপে দেন। কিন্তু সমস্যা হলো পত্রিকার সম্পাদকীয় কলামে লেখার সাথে সাধারণত লেখকের নাম যায় না, ক্রেডিট সম্পাদকের ঝুলিতেই যায়। এক্ষেত্রে ঘটলে একই ঘটনা। কবিতা ছাপা হওয়ার পরপরই পাঠকরা ভেবে নিলেন এটা আকরাম খাঁর লেখা কবিতা, তিনি কবি নন, একথা কেউ মানতে রাজি নন। এ ঘটনায় কবি ফররুখ আহমেদের সাথে মৌলানার সম্পর্কের ঘাটতি হয়। তিনি 1945 সালের ডিসেম্বরে মাসে মৌলানার পত্রিকা মাসিক মোহাম্মদীর চাকরি ছেড়ে দেন। পত্রিকার সাহিত্য সম্পাদকদের নিয়ে এমন অনেক মজার গল্প আছে। বিশেষ করে এ যুগের সাহিত্য সম্পাদকরা নতুনদের পাত্তা দেন না, এমন অভিযোগ প্রতিনিয়তই শোনা যায়। কিন্তু নতুনদের লেখা যাচাই বাছাই না করে ছাপার বিপদের কথাও অনেকে বলেন। এমন সম্পাদকের সংখ্যাও আছে যিনি সাহিত্য সম্পাদকের লেখা পুরনো, এমন ঘটনা আছে যে সাহিত্য সম্পাদকের পুরনো লেখা পত্রিকা থেকে নিয়ে নিজ হাতে সুন্দর করে কপি করে পাঠিয়ে দিয়েছেন, না জেনে বুঝে এটি লিখে আবার মুখস্থ পাঠিয়ে দিয়েছেন। পরে যখন ধরা পড়েছেন বলেছেন আমি মুখস্থ করার জন্য লিখে রেখেছিলাম, না বুঝে পাঠিয়ে দিয়েছি। আবার এমন ঘটনাও আছে বারবার সাহিত্য সম্পাদকের টেবিল থেকে ফেরত আসার পর রাগ করে এক তরুণ সেই সম্পাদকের একটি পুরনো লেখার অংশ বিশেষ নিয়ে হাজির হয়েছেন। সেই লেখাটিও কিছুই হয়নি বলে সাহিত্য সম্পাদক মন্তব্য করার পর সেই তরুণ বুঝতে পারলেন সমস্যা আসলে লেখায় নয়, সম্পাদক তার বৃত্তের বাইরে অন্য কারো লেখা ছাপবেন না। সাহিত্য চর্চা সবার জন্য নয়। এ যুগে যারা বুঝতে চান না, সাহিত্য সম্পাদকরাও রাগ করেন, লেখার
আসলে সাহিত্যের অলিগলি তাদের চেনা দরকার। আমি সময় সংক্ষেপের জন্য সেই অলিগলিগুলার বলতেছি না, একটু সংক্ষেপ করে নিব, কারণ অনেক যেহেতু আপনাদের সময় আছে, আমার আশা হলো যে আপনাদের কথা শুনবো আমি। এখানে যেমন সাহিত্য আসলে কি সেটা আপনারা সবাই জানেন, যে আর আমরা কেন সাহিত্য চর্চা করি সেই বিষয়টাই, সাহিত্য আসলে কি এখানে লেখা হয়েছে। আমাদের মনে যে ভাবের উদয় হয় সেটা যে সৃজনশীলভাবে উপস্থাপন। সাহিত্য মানে হচ্ছে চিত্র না, সমাজের চিত্র হলো খবর, সংবাদ। আর সেখানে যখন আপনার সৃজনশীল মনের স্বভাব হবে তখনই সেই খবরটা সাহিত্য হবে। তার কারণ তো এটা ঘটনা, কোনো সাহিত্য না। তার জন্য উপস্থাপন করে, সেটা ব্যঙ্গাত্মকভাবে হইতে পারে, সান্দ্রসিক হইতে পারে, চিন্তার মাধ্যম হইতে পারে, তখনই সেটা সাহিত্য হবে। আর এর আগ পর্যন্ত সেটা হচ্ছে গিয়ে একটা ঘটনা, গল্প। যেমন এখানে আমি দুইটা মানে শিকা এবং জবাবে শিকোয়া থেকে ইকবালের দুইটা লাইন দিয়েছে, আমি উর্দুটা পড়তেছি না, শুধু দেখতেছি যে তুমি যদি সাকি না হও হবে না শরাব, জামও জমবে না আর, তৌহিদ গেলে তুমি কোথা রবে ভেবেছ কি নতিজা তার। মানে হচ্ছে যে অর্থাৎ তোমার ফুল না ফুটিলে গাইবে না বুলবুল, তামান্নুম তারান্নুম কেমনে ফুটিবে কুসুম, কুঞ্চে কুঞ্চে তাবাচ্ছুম। মানে কবিদের যে কথাটা এখানে বুলবুলের সাথে তুলনা করছেন, যে তোমার ফুল যদি ফুটে, তুমি যে যা আছে যা দেখতেছ সেটা তোমার কলমে যখন আসবে তখনই সেটা রং পাবে, সেটা। আরেকটা বিষয় আছে, রবীন্দ্রনাথের একটু উদাহরণ আছে, যে আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই হচ্ছে সাহিত্য। মানে যে রং আমি মানুষকে দিব, যে চুনিটা, এটার কিন্তু রং কি আমি বলছি বলে, মানুষ বলছে বলে সেটাই হচ্ছে। তারপর আপনার যে সুন্দর, যে গোলাপের যে সৌন্দর্যটা, সেটাও আমরা বলছি বলেই আমার, মানে আমাদের মানুষের যে আমি, এটা মানে সাহিত্য সৃষ্টির। এখানে আরও মানে ইংরেজি কয়েকজন কবির আছে, সেদিকে আমি যাচ্ছি না। তবে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সবাই সচেতন। যেমন সাহিত্য সম্পাদকদের দোষ আছে, তারা অনেক সময় দেখা যায় যে নিজেদের গণ্ডির বাইরে সাহিত্য ছাপে না, সেটাকে আপনি নির্ণয় করতে হবে। আপনি কোন গণ্ডিতে কোথায় আছেন, কোথায় আপনার লেখা ছাপবে, সেখানে যেতে হবে এবং সেইভাবেই করতে হবে। যেমন আনন্দবাজার, তাদের নির্দিষ্ট একটা গ্রুপ আছে, এমনকি সুনীল সেই গ্রুপে ঢোকার আগ পর্যন্ত তার লেখা ছাপা হয়নি। যখন তিনি নিজেও বুঝতে পারেন না, যেমন ঘুরছে ফিরছে, হয় না, তারপরে যখন দেখা গেছে অন্য জায়গা থেকে তার লেখা প্রকাশ হতে হতে যখন আনন্দবাজারের দৃষ্টিতে পড়ছে, তারাই তাকে পরে ডেকেছে যে আপনি আসেন। এমনকি বলছে শুধু একটা সংখ্যা দিবেন, আর যখন পূজার সংখ্যা একটু উপন্যাস দেবেন, আর যখন যা ইচ্ছা লিখে দেবেন সম্পাদকীয়, তাতেই আপনি আমাদের স্টাফ, আর কিছু দিতে হবে না। শুধু বিকালে এসে এই গজামুড়ি খেয়ে যাবেন আমাদের অফিস, আর আড্ডা দিবেন। এটা আমার কথা না, গাফফার চৌধুরী তার ধীরে বহে বুড়িগঙ্গা বই কথাগুলো উল্লেখ করেছেন। আশা করি যে আমরাও যারা সাহিত্য চর্চা করতেছেন মন দিয়ে, তাহলে দেখা যাবে যে সাহিত্য যদি হয়ে ওঠে তখন আপনাদেরকেও ওই প্রথম আলো ডাকবো। যেমন ওই যে আজ মনসুর যে বলে গেছেন যে আল মাহমুদ এখন আর কোনো ঘরনার কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নেই। আমরা হাসান আলিম ভাইকে নিয়েও আশা করি তিনিও কোনো ঘরনা গণ্ডিতে থাকবেন না, বা মগবাজারিও বলেন, যাই বলেন। মানে আল মাহমুদের একটা কথা দিয়ে শেষ করতেছি, যে মগবাজারের একটা আদর্শের চর্চা করে, আর আদর্শ নিয়ে যারা সাহিত্য চর্চা করে সেই সাহিত্যই বেঁচে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। হ্যাঁ, আমরা লেখা না পাওয়ার কারণে এটা ডিলে হচ্ছে। বারবার করে বলছি, খন্দকার আব্দুল মোহন ভাই সম্পর্কে যে যা জানেন, কবিতা, গল্প, প্রবন্ধ, অন্যান্য স্মৃতিচারণ, সবার প্রতি অনুরোধ করছি এটা লেখা দেওয়ার জন্যে। এরকম খন্দকার আব্দুল মোহন ভাইকে মূল্যায়ন করা দরকার, এটা আমাদের একটা দায়িত্ব। সবাই একটু 3 মাস আমরা এই সংখ্যা সিরাত সংখ্যা হিসেবে বের করেছি, মোহন ভাইয়ের সংখ্যাটা আরও 3 মাস পিছাইয়ে দিয়েছি।
পরের 3 মাসের ভিতরে আমরা লেখা, 3 মাস তো সময় দিলে কেউ লেখা দেবেন না, তো 2 মাসের ভিতরে দিলে লেখাটা ছাপা হবে ইনশাল্লাহ। তো আমাদের লেখাপাঠ পর্ব শেষ। এ পর্যায়ে লেখার উপর মূল্যায়ন, সংক্ষিপ্ত মূল্যায়ন নিয়ে আসছেন ছড়া ও কবিতার উপরে কবি মাহমুদ ভাই। সময় মাত্র 5 মিনিট, 8টার ভিতরে আমাদের শেষ করতে হবে। আসছেন কবি সালেহ মাহমুদ। ছড়া কবিতা সাহিত্য জগৎ শুরুতে আমরা যেমনটা ভেবেছিলাম যে হয়তো উপস্থিতি খুব একটা হবে না, কিন্তু সময় যত গড়িয়েছে আমরা দেখেছি আমাদের উপস্থিতি তত বেড়েছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। তবে আমরা আজকে যেই স্থানে সাহিত্য সভা করছি, আমার মনে হয় আমাদের উপস্থিতি আরও বেশি হওয়া প্রয়োজন ছিল। তো আমি আজকে সাহিত্য সভার প্রোগ্রাম হঠাৎ জেনেছি, রাস্তা থেকে এসেছি, এই জন্য প্রস্তুতি তেমন ছিল না। তারপরও এখানে এসে অনেকের লেখা শুনলাম, অনেকের কথা শুনলাম। তো আমি মূলত এই যে গদ্যের উপর একটু কথা বলবো, কবিতার উপর কথা বলছি না আজকে। আমাদের শ্রদ্ধেয় হাসান আলীম চাচা, আমি ওনাকে চাচাই ডাকি, কবি হাসান আলীম চাচা, উনি বলবেন। তো আমরা এখানে একটা নাটিকা শুনেছি, শরীফ আব্দুল গফরানের একটা ইসলামী যুগে সাহিত্য চর্চা শুনেছে, একটা ইকবাল ও গণতন্ত্র নাসির হেলালের। তা আমি প্রথম যে নাটিকাটা শুনেছি সিনিয়র সিটিজেনের আহ্বান, হাসান আক্তার ভাইয়ের লেখা। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। আসলে নাটক লেখা কমে গেছে। আমরা যারা সাহিত্য চর্চা করি তাদের ভিতর নাটক লেখার প্রবণতাটা অনেক কমে গেছে। যারা শুধু নাটক করেন, অভিনয় করেন, তারাই লেখেন, তারাই নাটক লেখেন, তারাই স্ক্রিপ্ট তৈরি করেন। সুতরাং আমাদের নাটকগুলো কিন্তু মানসম্পন্ন হয় না। আপনারা এই দিকটা খেয়াল করুন। যারা মানে প্রতিষ্ঠিত সাহিত্যিক, কথা সাহিত্যিক, উপন্যাসিক, তাদের ভিতর নাটকের দিকে ঝোঁকার প্রবণতাটা তুলনামূলক কম। তা আমি মনে করি যে হাসান আক্তার ভাইয়ের উদ্যোগটা ভালো। যদিও উনি এখানে মানে যতটুকু লিখেছেন আমার কাছে মনে হয় যে খুব তাড়াহুড়ো করেছেন, এটা আরও অনেক সুন্দর হতে পারত। এবং আমি মনে করি উনি এটা পারবেন, কারণ উনি নাটকের জগতের লোক। ক্যামেরার পিছনে দীর্ঘ সময় ব্যয় করেছেন, ক্যামেরা, লাইট ইত্যাদি সম্বন্ধে নাটকের আনুষঙ্গিক বিষয় আসে সব ওনার নখদর উপরে। হ্যাঁ, তো উনি যদি চেষ্টা করেন আমার মনে হয় এই জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে। তাড়াহুড়ো করে না, আমার মনে হয় এটাকে আর একটু যদি যত্ন করে এটাকে নতুন করে লেখার চেষ্টা করে তাহলে অনেক ভালো হবে। আমাদের মাঝে আসলে এই সমসাময়িক যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা অনেকেই লিখি না, আর যারা লিখি তারাও মানসম্পন্ন লেখা লিখি না। এটা একটা মানে আমাদের দুর্বলতা আমি মনে করি। তো আমি আমাদের ভেতর যারা লেখেন, ভালো লেখেন, তাদেরকে বলবো এই সমসাময়িক বিষয় নিয়ে বেশি করে লেখার জন্য। তো এই ক্ষেত্রে মানে আমি আমার দুর্বলতা আছে, আমি অকপটে স্বীকার করছি। আমি তেমন একটা লিখি না, মাঝে সাঝে লিখি। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাকেও এই ক্ষেত্রে এই দুর্বলতাটা কাটানো উচিত, লেখালেখির ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। যেহেতু আমি গদ্যে আসলে মানে অনেক সহজ, আমি গদ্যটা আমার হাত দিয়ে আসে ভালো,
আমি আমার নিজেরও সমালোচনা করছি, আমার এই গদ্যের ব্যাপারে আরও যত্নবান হওয়া উচিত। এবং আপনারা যারা গদ্য লিখছেন, আমি মনে করি তারা প্রত্যেকে যদি গদ্য লেখেন ভালো করবেন। বিশেষ করে কবি যারা, ভালো কবি যারা, তারা গদ্য লিখলে অসাধারণ হয়। তার প্রমাণ হলো আল মাহমুদ। আল মাহমুদের প্রতিটা গদ্য আমি পড়েছি। সেই যেভাবে বেড়ে উঠে থেকে শুরু করে তার যে গল্পগ্রন্থগুলো, পরবর্তী উপন্যাস, হ্যাঁ, এই কাবিলের বোন ইত্যাদি যা যা আছে সবগুলোই আমি যখন প্রকাশ পেয়েছে তখনই পড়েছি মন্ত্রমুগ্ধের মতো। একজন কবির হাত দিয়ে যে গদ্য এত সুন্দর হতে পারে, এগুলো না পড়লে বোঝা যাবে না। আপনারা যারা আল মাহমুদ পড়েননি, আল মাহমুদ পড়বেন, আমার মনে হয় লেখার উৎসাহ পাবেন। আল মাহমুদের কলামগুলো আরও ভালো, যে কলামগুলো এগুলো ছাপার অবস্থা বই আকারে আছে, আমার মনে হয় পড়া উচিত। আর আমাদের মনসুর আজিজ ভাই একটা কথা বলেছেন যে আমাদের অনেক কবি আছেন যারা ছন্দ জানেন না। এটা একেবারেই সত্যি কথা। আমি যদি এখন জিজ্ঞেস করি, এর আগের 1 মাস আগের সাহিত্য সভায় যারা এসেছেন তারা 1 মাস আগ থেকে আজ পর্যন্ত এই 1 মাসের ভিতর সাহিত্যকে বোঝার জন্য কয়টা বই পড়েছেন? আমার মনে হয় সাহিত্যকে বোঝার জন্য বই পড়েছেন এই প্রশ্ন করলে অনেকেই বলবেন যে আমি একটাও পড়ি নাই, কেউ বলবেন একটা পড়েছি, কেউ বলবেন 2টা পড়েছি। আমাদের আসলে এই জিনিসটা আগানো দরকার, পাঠে আগানো দরকার। যদি আমরা পাঠে আগাই তাহলে অনেক ভালো হবে। আমি হাসান আক্তার ভাইকে ওই আসকার ইবনে শাইখের নাটকগুলো পড়ার জন্য দেখুন, উনি খুব চমৎকার চমৎকার নাটক লিখেছেন। উনি যেহেতু আমাদের প্রাচীন বাংলার বিভিন্ন বিষয়াশয় নিয়ে লিখেছেন, তারপরও ফর্মগুলো ওখান থেকে নেওয়া যেতে পারে। ইসলামী যুগে সাহিত্যচর্চা শরীর আব্দুল গোফরানের এটা অসমাপ্ত, উনি নিজেও বলেছেন। আমার কাছে মনে হয় একটা ভালো উদ্যোগ। আমাদের সাহাবীদের, কবি সাহাবীদের উপর বেশ কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ হোক, এটা আমরা চাই। আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে। আর নাসির হেলাল ভাই যে ইকবাল ও গণতন্ত্র এবং গণতন্ত্র লিখেছেন, একটা বিশাল প্রবন্ধ, যখন পাঠ করেছেন শুনেছি, পরে আর পাঠ করার ধৈর্য হয় নাই। এবং আমার কাছে মনে হয় আমরা অনেক কিছু জেনেছি। এই ধরনের প্রবন্ধ আসা দরকার আমাদের মাঝে। যদি আসে তাহলে আমরা যারা সাহিত্য করি, যারা নতুন লেখালেখিতে এসেছি, হ্যাঁ, কবিতার ব্যাপারে আমি আগে বলছি, আমি তেমন কিছু বলবো না। কবিতাগুলো সবার ভালো লেগেছে। তবে আমি যে কথাগুলো বলি যে আমাদের কবিতা লিখতে গেলে আরও বেশি পড়া দরকার, সেই কথাটা আবারও বলছি। আমাদের ভিতর 2-1জন আছেন যাদের মানে কবিতাকে মনে করেন যে ছন্দ মিল হলেই কবিতা, এই ধারণাটা আমাদের মাথা থেকে দূর করতে হবে। আমাদের স্বরান্ত অনুপ্রাস আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ শব্দের মিল থাকবে না কিন্তু ইকার উকারের মিল থাকবে। এইভাবেও আমরা ছন্দ মেলাতে পারি যদি আপনার সেই পারঙ্গমতা থাকে। তো আর শব্দ নিয়ে যারা খেলা করেন তাদের শব্দের ভাণ্ডারটাকে বাড়াতে হবে। বিশেষ করে অনুপ্রাসের উপর অনেক বই আছে, হ্যাঁ, অনুপ্রাস অভিধান আছে। আপনারা এগুলো বাজার থেকে এগুলো খুঁজে বের করেন, বাদ দেন সেটা। আমাদের যে অভিধান আছে, বাংলা একাডেমির অভিধান আছে, এখান থেকেই আপনি বইটা ঘেটে একই শব্দের কয়টা অর্থ হতে পারে বা একই অর্থবোধক কয়টা শব্দ হতে পারে সেগুলো বের করে আপনি সেখান থেকে শব্দ বাছাই করেন, তাহলে দেখবেন যে আপনার লেখার মানে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, কবিতা হয়ে ওঠা অনেক বড় জিনিস। আমি নিজে ভালো কবি না, তারপরেও বুঝি যে কবিতা আমরা যা লিখি সবগুলো কবিতা হয় না। আমাদের কবিতাগুলোকে কবিতা করে ফেলতে যদি আমরা পারি তাহলে আমাদের সার্থকতা, এই সাহিত্য সভার সার্থকতা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার
আমি আমি আর আলোচনায় না দেওয়াই ভালো, কারণ এখন আসলে সময় অনেক হয়ে গেছে। 4টা থেকে এখানে করা হয়েছে। আমরা অনুষ্ঠান শুরু করেই অধৈর্য হয়ে যাচ্ছে, তারপরে নাস্তা পরিবেশন করা হয়নি। এখানকার ঘরের কারণে, মানে এটা এসি রুম, সেজন্য নিষেধ আছে পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো আমাদের এখানে বেশ যে লেখাগুলো পড়া হয়েছে, কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, আজকের লেখাগুলো আমার কাছে মানে নিঃসন্দেহে সমৃদ্ধ মনে হয়েছে। তো একটি লেখা হতেই পারে। তবে শুধু এতটুকু অনুরোধ রেখে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে আগামীতে বাংলা সাহিত্য পরিষদের এই সাহিত্য সভায় যারা উপস্থিত হবেন, তারাই কিছু দাওয়াত দিয়ে লেখকদেরকে দয়া করে নিয়ে আসবেন, কারণ বাংলা পরিষদের সাহিত্য সভাকে আমরা আরও সমৃদ্ধ এবং জমজমাট করতে পারব। আমি অন্যদিকে আর না গিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমাদের আজকের সাহিত্য সভার প্রধান আলোচক আশিক লেখকের অন্যতম কবি, প্রধান কবি হাসান আলী, বিশিষ্ট কবি, গবেষক, লেখক, সার্বিক সব লেখার উপরে আলোচনা করেন। ফলাফল ঘোষণা করবেন, ফলাফল ঘোষণা করবেন। এটা লেখকপত্রটা বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা বাংলা একাডেমি সম্ভবত ঢাকাতে বাংলা সাহিত্য পরিষদে এটাই বোধহয় প্রথম সাহিত্য সভা। এই জন্য সাহিত্য পরিষদের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তো শুরু করার আগে আমি একটি কবিতা পাঠ করি আর কি। মানে গণ অভ্যুত্থান 24 স্বাধীনতার কবিতা, এটা সাহিত্য পরিষদ থেকে বেরিয়েছে। তো এখন যে কবিতাটি পাঠ করব, এখানে কবিতাগুলো সবই বিপ্লব কেন্দ্রিক। এটা 23 সালে লেখা, 23 সালে লেখা। এটা প্রতীকী কবিতা। একরোখা ষাঁড়ের গল্প। আমাদের গোহালে একটা দাবুড়ে ষাঁড় ছিল। সে প্রায়শই গলবন্ধ দড়ি ছিঁড়ে ভোদর দিত। কখনো কখনো আমাদের বিনম্র রাখাল আমিনুদ্দিনের হাত ফসকে, কখনো বা তাকে গুঁতো মেরে শিং উঁচিয়ে দেদৌড় 22-এর নাও। সে উন্মত্ত চিত্তে মাতালের মতো হাম্বা হাম্বা করে দাবড়ে বেড়াত সারা গায়ের নিরীহ আবাল বৃদ্ধ বনিতা। কাউকে কাউকে গুঁতো মেরে ফেলে দিত রাস্তার খাদে, কাউকে দোয়ালের চকে, কালির দোপের কালাপানি কাটা হ্রদের আঠালো কাঁদায় চুবিয়ে দিত। আব্বার ধমকে আমিনুদ্দিন ভয়ে থরথর পাগলা বলদ ষাঁড় খুঁজে পেতে সে কি পেরেশান। আব্বার ধমকে আমিনুদ্দিন ভয়ে থরথর পাগলা বলদ ষাঁড় খুঁজে পেতে সে কি পেরেশান। না জানি কার ক্ষেতের ফলে মুখ দিয়েছে, না জানি কার সর্বনাশ করে ফেলেছে। আমিনুদ্দিন ভয়হীন চিত্তে দড়ি ছেঁড়া বলদের পাগলাটে ষাঁড়ের তালাশে ছুটে ফিরত এগাও ওগাও। আমিনুদ্দিন, তুমি দেখে যাও কত শত ষাঁড় তোমার পাকানো দড়ি ছিঁড়ে, নিয়ন্ত্রণ রশি ছিঁড়ে সারা বাংলার মাঠ ঘাট, আঙিনা, উদ্যান, গোলাঘর, খাদ্যের গুদাম, ব্যাংকের ভোল্ট,
চুরমার করে উদ্দীপ্ত ফনায় চলে যাচ্ছে। না ছোঁয়া না ছোঁয়া বৌচি খেলে কে এক অস্পর্শ আধারে, কে এক দুর্দান্ত রৌরব নেমেছে লোকালয়ে। অন্ডকোষহীন বলদের কি অদ্ভুত গোয়ার্তমি। আমিনুদ্দিন তুমি ফিরে এসো, হাতে নড়ি, পাটের পাকানো রশি আর চটার মুঘল হাতে করে তুমি এসো। তুমি ধবল জ্যোৎস্নার রাখাল, এইবার ফিরে এসো। তোমার জন্য পান্তার থালায় তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে খাবার সাজিয়ে রেখেছেন আমার মমতাময়ী মাতা। ধন্যবাদ। তো আজকে সাহিত্য সভা আমার আসতে একটু বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। মানে 10 তারিখে আমাদের সাহিত্য সভা নির্ধারিত, কিন্তু বিগত 2টি মাসে আমরা 10 তারিখে করতে পারিনি। ফলে আমি একটু স্মৃতি ভ্রমে ছিলাম, যা হয়তো আজকে হবে না। কিন্তু তহিদ ভাই যখন আমাকে ফোন করেছে, আমি তখন অফিসে, আমি এখন মাঝে মাঝে অফিসে যাই, শরীরটা খুব দুর্বল, ঠিক রাখার জন্য বা প্রয়োজনেও যেতে হয়। তো আমি মিরপুর থেকে আসতে 1 ঘন্টার বেশি লেগে গেছে। মানে আমি ওই সিএনজিতে আসছি, এই 4টার দিকে রওনা দিছি, 4টার আগে আর আসতে পারিনি। অফিস থাকা 5টা, 5:30 পর্যন্ত। তো আস্তে আস্তে, হ্যাঁ তুমি বোধহয় মেট্রোতে আসছো। আচ্ছা, তো যাই হোক আমি সিএনজিতে এসছি, ঠিক আছে। তারপরেও আমি সব লেখা শুনতে পাইনি। বোধহয় প্রথম দিকে কিছু গদ্য বা কবিতা আমি শুনতে পাইনি, এজন্য আমি কিছুটা বঞ্চিত হয়েছি। সামনের চেষ্টা করব। তো এখানে আমাদের ভাতিজা সালেহ মাহমুদ, সে মোটামুটি আলোচনা করেছে কবিতার উপর, এবং সার্বিকভাবে মনসুর আজিজ চমৎকার আলোচনা করেছে। এখানে উপস্থিতি কম হলেও বেশ কিছু সমৃদ্ধ লেখক লেখিকা বৃন্দ এখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা আশা করব সামনে আরও বন্ধুরাও এখানে আমাদের সাথে আমাদের সম্প্রীতিতে তাদের সায় দেবেন। তো এখানে আজকে থেকে বোধহয় বা এরপর থেকে বোধহয় সাহিত্যের কিছুটা মূল্যায়ন করা হবে আর কি, তাৎক্ষণিক মূল্যায়ন। সাহিত্য পরিষদ চিন্তা ভাবনা করেছে। তো আমার প্রায় লেখাই ভালো লেগেছে। এখানে প্রবন্ধ লিখেছেন নাসির হেলাল, শরীফ, আব্দুল গুফরান ভাই, হারুন ইবনে শাহাদাত। 3টি নেচার 3 রকম। প্রবন্ধ হিসেবে চমৎকার, ছোট্ট কিন্তু চমৎকার ইকবাল ও গণতন্ত্র, নাসির হেলাল এখানে লিখেছেন। এই প্রবন্ধটি মানে গণতন্ত্র এবং বাংলাদেশের বা মুসলিম রাষ্ট্রপুঞ্জের এই ভারত উপমহাদেশে সৃষ্টির যে প্রেক্ষাপটটা, সেক্ষেত্রে ইকবালের দর্শনটা কী ছিল এই বিষয়টি আসছে। এটা আমার কাছে ভালো লেগেছে এই বিষয়কে করার জন্য। আসলে এটা মুসলিম রাষ্ট্রপুঞ্জের চিন্তা ছিল আর কি, মুসলিম প্রধান এরিয়া নিয়ে ভারতবর্ষের। সেই ব্যাপারে অনেক মিটিংও হয়েছে। সর্বশেষ পর্যায়ের আগের ধাপে যে আমাদের এলাকা বৃহত্তর বাংলা গড়ার একটা প্রস্তাব আসছিল। আবুল হাসিম, শরৎ বোস, তারপরে আপনার হোসেন শহীদ সরওয়ার্দী, আরও অনেক এর মধ্যে ছিলেন, বদরুদ্দোমর, ফাদারিদ আবুল হাসিম। এরা একটা গ্রেটার বাংলা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এটার পক্ষে সায় কিন্তু জিন্নাও দিয়েছিলেন, কিন্তু নেহেরু বিরোধিতা করেছিল। নেহেরু বিরোধিতা করে শরৎ বোসকে বলল যে না, এটা হবে না, এখানে বাংলাকে আবার ভাগ করতে হবে। যে বাংলা ভাগের বিরুদ্ধে 1905 সালে বঙ্গভঙ্গ এর বিপক্ষে, এটাকে রদ করার জন্য, ভঙ্গকে রদ করার জন্য রবীন্দ্রনাথ তিনি গান লিখলেন, কবিতা লিখলেন, আন্দোলন হলো, 11 সালে রদ হলো। এটা কিন্তু এটার উদ্দেশ্য যে বঙ্গভঙ্গ কেন হয়েছিল, শাসনের জন্য। মুসলমান এই এলাকা ঢাকা কেন্দ্রিক রাজধানী হবে, মুসলমানদের উন্নয়ন হবে। এটা হিন্দু যারা ছিল সম্প্রদায়, তারা এটা গ্রহণ করতে পারেনি। সাম্প্রতিক চিন্তার কারণেই এটা বৃদ্ধি লেগে যায় এবং তারা
বাংলা মাটি বাংলা জল এক করা, হে ভগবান হ ভগবান, এইসব গান টান লেখা হয়েছে। সোনার বাংলাও তখন লেখা, আমাদের যে জাতীয় সঙ্গীত গ্রেটার বাংলার পক্ষে। তো যেই গ্রেটার বাংলা কিন্তু স্বপ্ন দাতা নায়ক ছিলেন স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি দ্বিতীয় শাসক। কিন্তু এই গ্রেটার বাংলার যে স্থপতি তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1338 সালে তিনি ক্ষমতায় আসেন এবং এরা 200 বছর স্বাধীন ছিল এইটা মানে মোগল সাম্রাজ্য থেকে, ভারত থেকে এই এলাকাটা। তার মধ্যে পশ্চিমবঙ্গ, 7 সিস্টার এবং বাংলাদেশ এবং আরাকান, টোটালটা আপনার বৃহত্তর বাংলার মধ্যে ছিল। সেটার নাম ছিল শাহী বাংলা বা সালতানাতি বাংলা। আমি এই শিরোনামে প্রবন্ধ লিখেছি, তো 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আমি এই বিষয়ে অনেক প্রবন্ধ লিখেছি এবং আমার সনেটের বইও আছে এইগুলি নিয়ে আর কি, আমাদের ইতিহাস ঐতিহ্য। এটা 20 বছর আগে লেখা আমার। তো যাই হোক, আমার ভালো লাগলো যে এ বিষয়ে একটা ছড়া আছে, তুমি পড়েছ। এবং এই যে গণতন্ত্রের কথা, যাক এটা পরে রদ হয়ে গেল এবং বাংলাকে আবার ভাগ করলো। যে বঙ্গভঙ্গের বিপক্ষে তারা লড়ল, সেই বঙ্গকে আবার ভাগ করলো নেহরুর কনস্পিরেসিতে। জিন্না সাহেদেছে, হ্যাঁ গ্রেটার বাংলা করো, ওটা একটা আলাদা রাজ্য হবে আর পাকিস্তানের দিকে একটা হবে। তারপরে যখন এটা হলো না, যখন ভাগ করা হলো, বাংলাকে ভাগ করলো, পাঞ্জাবকে হলো, তা এটা পাকিস্তান অংশ হয়ে গেল এবং এটা বাংলাকে ভাগে এটা দিকে চলে আসলো। তাদের উদ্দেশ্য স্বীকৃতি বিশ্বাসের বক্তব্য আপনারা পড়ে দেখবেন, তার বইয়ে পড়ে দেখবেন যে মানে হিন্দুদের কনস্পিরেসির কারণে, উচ্চবর্ণের হিন্দুদের কনস্পিরেসির কারণে আপনার গ্রেটার বাংলা হয়নি, হ্যাঁ বাংলা ভাগ হলো। এটা সাম্প্রদায়িক চিন্তা। আমাদের মাথায় দেওয়া হয় যে পাকিস্তান সাম্প্রদায়িক মৌলবাদী মুসলিম লীগের কারণে, না মোটা না, মিথ্যা ইতিহাস। সত্য ইতিহাস যেটা, যে এইটা যখন পাকিস্তান হয়ে যাবে তখন বাংলাকে তারা আবার ভাগ করলো। তারা ভাগ করলো, গ্রেটার বাংলাটা বৃহত্তর আলাদা রাজ্য হবে। তাহলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয় 52%, ওরা হয় 48%। সেখানে অনেক 11টা দফা দেওয়া হয়েছিল। সভাপতি কে হবে, প্রেসিডেন্ট কে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, হিন্দু মুসলমান ভাগ করে এভাবে বলা হয়েছিল। এগুলো মানে না, বিরাট হিস্ট্রি আপনার পড়বেন। পড়লে বিশেষ করে ডক্টর মোহর আলী বই পড়বেন, ডক্টর আমাদের মান্নান ভাইয়ের আব্দুল মান্নান ভাইয়ের বই পড়বেন। পড়লে তারপরে আপনার ডক্টর আব্দুল করিমের বই পড়বেন। আসলে সাহিত্য চর্চা করতে গেলে আপনাকে ইতিহাস অবশ্যই পড়তে হবে। আপনার শেকড়ের সন্ধান যদি না দেখেন তাহলে এইসব সাহিত্য করে কোনো মানে হয় না। আমি তো আমি যখন তরুণ ছিলাম 20-25 বছর আগে, আমি তো কেমিস্ট্রির ছাত্র, ইতিহাস তো আমার পড়া হয়ে গেছে। আপনারা যারা আছেন, যে সাবজেক্টই হন না কেন, সাহিত্য চর্চা করতে গেলে করতে হবে। তো এই কারণে এই লেখাটা খুব চমৎকার লেখা হয়েছে। আর নাটিকাটি উনি নাই এখানে, নাটিকাটি প্রয়াস ভালো কিন্তু একটু দুর্বল লেখা। তারপরে আমাদের বন্ধু শরীফ আব্দুল গফরান, তিনি যে রসুল এর সময় যারা কাব্য চর্চা করতেন, যে সাহাবারা, রসুল নিজেও, এবং আরবি সাহিত্যের প্রেক্ষাপট, কাব বিন জহের এবং হাসান বিন সাবিত, শায়েরুন নবী ইত্যাদি প্রেক্ষাপটে এনেছেন। এবং এগুলো নিয়ে আমাদের সাহিত্যে ব্যাপক কাজ হয়েছে। বিশেষ করে আমাদের রসুলের শানের কবিতা, এটা আসাদ বিন হাফিজ এবং মুকুল চৌধুরী সম্পাদনায় একটা বড় বই বেরিয়েছে। এখানে অনেকের কবিতা আছে এবং ওনারা একটা বিরাট প্রবন্ধ লিখেছেন প্রথমে। তারপরে ইশারফ হোসেনের একটা কবিতা আছে, মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত কবিতা বা রসুলের শানে, এই জাতীয় তারও একটি বই আছে সেখানে। সম্ভবত সেটাই আগে, এরপরে আসাদ বিন হাফিজ, হ্যাঁ সেটাই আগে ইশারফের সম্পাদনায়, এরপরে মুকুল চৌধুরী এবং আসাদ বিন হাফিজের সম্পাদনাটা। এখানে ব্যাপকভাবে আপনার কাজ হয়েছে। একটি কথা মনসুর আজিজ খুবই চমৎকার কথা বলেছে যে মধ্যযুগকে বলে মধ্যযুগীয় বর্বরের কায়দায়, এরা বলে বামপন্থী এবং হিন্দুরা বলে, যাতে আমরা না পড়ি। মধ্যযুগ হচ্ছে উজ্জ্বল যুগ। নবী বংশের শহীদ সুলতান, নবী বংশ আপনার প্রথম থেকে পড়ে শেষে পড়তে গেলে ভুলে যাবেন কি পড়ছে, এত মোটা। রামায়ণ মহাভারতে গপ্প শোনেন, রামায়ণ মহাভারতে এটা এরকম মোটা। রামায়ণ মহাভারত আজগুবি। এখানে আপনার ওটাকে কি বলা হয়,
ওটা ভৌতিক গল্প আর কি। তো যাই হোক, ও প্রসঙ্গে পরে আলোচনা করবো। তো এই জন্য এইসব অনেক মহাকাব্য লেখা হয়েছে, তো এইগুলো আমাদের পড়া দরকার। আমাদের সমৃদ্ধ সাহিত্য ছিল। উনারা কিন্তু ছন্দের সূত্র উল্লেখ করছেন। সৈয়দ সুলতান ছন্দের কোন ছন্দে লিখছেন, ওখানে সূত্র দিয়ে কবিতাটা লিখছেন, এভাবে করছেন। ওনারা মানে পণ্ডিত এবং কবি একই সাথে দুটোই ছিলেন। আপনারা এখানে যারা কবিতা লেখেন, অনেকেই লেখেন, আমার বন্ধুরা বা আমরা অনেকেরা সিনিয়র লেখেন, ছন্দ জানে না। কবিকে ভালো সম্পাদক হইতে হয়, নিজের লেখা নিজে সম্পাদনা করতে হয়। রবীন্দ্রনাথ সম্পাদনা করতেন। নিজের সম্পাদক হইতে হয়, নিজের হয়, তারপরে লিখতে হয়। জানা সম্পাদনা এটা একটা ভিন্ন জিনিস। এ দুটোর উপরেই হইতেছে আপনার লেখক হওয়ার জন্য যে আপনার ভাব, আবেগ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আপনার অবশ্যই থাকতে হবে, থাকার পরে দুইটা। কিন্তু ওইটা আছে আপনি মনে করেন আমি পাই গেছি আর আমার কিছু লাগবে না, আমি নজরুল হয়ে গেছি, মিথ্যা কথা। নজরুল ব্যাপক পড়তো, সেগুলো তার ব্রেন কম্পিউটারাইজ। যা দেখতো সে ওটা সে স্মৃতি থেকে মুছতো না। যা একবার দেখতো, শুনতো, পড়তো, সে কখনো ভুলতো না। এই হলো নজরুল। তার ব্যাপক অধ্যয়ন আছে, ব্যাপক পড়াশোনা আছে এবং ব্যাপক গবেষণা আছে, যার কারণে সে ওইসব, আমি তার একটা কবিতার পর আমি প্রায় 300 পৃষ্ঠা বই লিখেছি বিদ্রোহী কবিতার। ওটা লিখতে যে আমি অবাক হয়ে গেছি। এবং তার আরও কিছু বিস্ময়কর সৃষ্টি আছে যা ইউনিভার্সিটির অধ্যাপকরা জানে না, কিন্তু এইটা পড়া দরকার। তার পড়ে না বা ভয় পায়। তার পূবের হওয়া কবিতাটা পড়ে দেখবেন, সেখানে এক কবিতার ভিতর সংস্কৃত ছন্দের 5টা কবিতা আছে, 5টা অংশ। অক্ষরবৃত্তের 2 পদের আছে, আর সংস্কৃতের আছে 5 রকম, সেগুলিতে উল্লেখ করেছেন। ওইটা ব্যাখ্যা করার মতন ক্যাপাসিটি সংস্কৃত ছন্দের পণ্ডিত না হলে সম্ভব না। তো নজরুল এটা কীভাবে লেখছে, ওইটার পরেই তো একটা বই লেখা যায়। তিনি যে কতকাল তার আরেকটা কাব্যগ্রন্থ আছে, ঠিক আমি মনে পড়ছে না, 10 রকম সংস্কৃত ছন্দ 10 রকম কবিতা লিখছে। তো কিন্তু পণ্ডিত এই যে নজরুল, তাহলে নজরুল পড়াশোনা করেছে করে নাই একথা বলার কোনো অবকাশ নেই। ব্যাপক পড়াশোনা করেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং ওইটা আমাদের করতে হবে, নাহলে আমরা সাহিত্য কিছু করতে পারবো না। বর্তমান সময় আমাকে কেউ মূল্যায়ন করুক বা না করুক, আমি কি সেটা আমি ভালো করে জানি। আমাকে বর্তমানে কেউ মূল্যায়ন করুক বা না করুক, আপনাকে কেউ মূল্যায়ন করুক বা না করুক, আমি কি কাজ করেছি আমি জানি। আমি কাউকে কেয়ার করি না। আমি যে কাজ করেছি আমি ড্যানকার, আমি কাউকে কোনো তোয়াক্কা করি না। পারলে আসেন, ফাইট করি শিল্পসম্মতভাবে। এটা আমার মানে কি আপনারা। তো আপনাদেরকে এই জিনিসটা অর্জন করতে হবে। সাহিত্য আজ মূল্যায়ন না করে একদিন করবি, যদি এগুলো হারিয়ে না যায়। তবে অবশ্যই ফলোয়ার্স দরকার আছে, এটা এই বিষয়। এটা আমি এই প্রসঙ্গে আমি আলোচনা শেষ করছি, সময় খুব কম। এরপরে সালেহ মাহমুদ মাতিজা, তুমি যে গল্পটি পড়েছো, সরি মানে আমি শুনেছি, এখন তুমি যখন পাঠ করেছো তখন সবগুলো আমার কানে ঠিক মতন আসেনি। হয়তো শ্রুতি বিভ্রাটের কারণে বা শব্দ বিভ্রাটের কারণে এটা হতে পারে আর কি। ধর আমি শুনে হয়তো আমি আলোচনা করতে পারতাম। আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সবখানে আমার মনোযোগ আকর্ষণ হয়নি। আর যদি লেখাটা প্রিন্টেড হতো তাহলে আরও একটু ভালো হতো। লেখাটা বেশ বড় গল্প, গল্পটা ঠিক মানে উপন্যাসের আঙ্গিকে লেখা, বড় গল্পের চরিত্রে। আমরা যে অনুগল্প লেখার চেষ্টা করি না কেন, অনুগল্প লেখি বা ছোট্ট গল্প লেখি ছোট্ট অবয়বে, এটা কিন্তু একটা বিরাট বিষয়। আর অল্পের ভিতরে সব কিছু পাঞ্চ করা, আবার বড় অঙ্গিকে লেখা যাবে না তাও কিছু বলছে না, কিন্তু তুমি সবটাই পারো। তবে আজকে লেখাটি আমি নিজে মনোযোগ দিতে পারি, সরি, তো ভালো লাগছে আর কি। আর এখানে কবিতা পাঠ করেছেন 8 জন। আমি ভাবছিলাম যে মনসুর আজিজ পাঠ করবে, কারণ তরুণ যারা পাঠ করে কবিতা এবং ছড়া, ওখান থেকে আমি শিখি আর কি। আমার কিছু পাঠ থাকে, আমার শরীর ভালো থাকলে আমি আসলে এইসব সাহিত্য আড্ডার প্রয়োজন আছে। তো মোটামুটি সবাই ভালো লিখেছেন, সাহিত্য আড্ডা আসবেন। আপনারা কারা কারা দুর্বল লেখক আপনারা নিজেরাই ভালো জানেন। ওই যে বললাম যে নিজের সমালোচনা নিজে করতে হবে, আপনারা ভালো করে জানেন যে আমার লেখাটা ভালো হয়নি,
তো চেষ্টা করেন না কেন? এখানে আমরা আলোচনা করে কাউকে কবি করতে পারবো না। কেউ কাউকে কোনোদিন আলোচনা করে কবি করে নেই, পথ দেখাই দিছে। নজরুল পড়ছে বা কার কাছে কোন সাহিত্য আড্ডা গেছে, রবীন্দ্রনাথ কোথায় গেছে, ফরুক কোথায় গেছে, আড্ডা করছে। আড্ডা প্রয়োজন আছে, মত বিনিময়ের প্রয়োজন আছে, ইনফরমেশন থাকতে হবে। কিন্তু যদি আপনার উন্নয়ন ডেভেলপমেন্ট না হয় তাহলে তো হবে না। এদেরকে পদ্য লিখে হালকা চালের লেখা, এগুলো লেখার কোনো মানে হয় না। আপনি পদ্য লিখে গেলেন, ইনফরমেশন, বর্ণনা, এগুলো কোনো কবিতা হইল? কে লেখছেন আমি তা বলছি না, ছড়াটা চমৎকার, তুমি যে ঐতিহ্য নিয়ে লিখেছ, এটা লেখা খুব কঠিন। সুমন রায়হান যেটা লিখেছে এটা চমৎকার একটা ছড়া লিখেছে। এটা নিয়ে কবিতাও লেখা দরকার, যে শামসুদ্দিন ইলিয়াস শাহ তাকে নিয়ে লিখেছে। তারপর তোমার বিশেষ মুগ্ধতা আছে। সর্বশেষ জি, আর আলোচনা মোটামুটি সব চলে আসছে। আর হারুন ইবনে শাহাদাত ভাই লেখাটা সম্পূর্ণ করেন নাই, হ্যাঁ, সম্ভবত সময়ের কারণে। আপনি যেটা পাঠ করছিলেন সময়ের কারণে, আব্দুল গফরান ভাই, তো সরি, আসলে লেখা অনেক কাছাকাছি। অনেকেই এখানে মান বন্টন করা খুব কষ্ট হয়েছে, অনেকে কাছাকাছি পেয়েছেন। যেহেতু পুরস্কার দিতে, এটা পুরস্কার কিছু মনে করেন না। হ্যাঁ, আপনাদের সবার লেখায় ভালো হয়েছে, সবার লেখায় ভালো হয়েছে, আমার মার্কিং করা কষ্ট লাগছে। তো প্রবন্ধে নাসিরুল্লাহ ভাইয়ের নাম বলা যেতে পারে, আর গল্পতে একটাই, ওই ভাতিজার নামই বলা যায়, আর সালেহ মাহমুদ। আর কবিতায় মুর্শিদুল আলমের সাথে খুব কম্পিটিশন কয়েকজনের, সবাই কবিতা লিখেছে। তো মোটামুটি এই, ধন্যবাদ। না, এখানে বলা হয়েছে না, এখানে তো বলা হয়েছে না পুরস্কার না, আমাকে বলো যে লেখা পাঠ, আপনি যেটা বলছেন আমার কানে আসে না এগুলো। তো জি, তো আসলে এটা পুরস্কারটা কোনো বিষয় না। আর না, পুরস্কারটা কোনো বিষয় না, কারণ এখানে সবাই, আমি বলেছি সবার লেখাই ভালো হয়েছে। আপনি একজন ফার্স্ট হলো, সেকেন্ড হলো, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, এটা বিষয়। তো আমার মনে হয় ভালো হয় যে ছড়া এবং কবিতা যদি আলাদা করা হয়, সামনে এইটা করলে বোধহয় ভালো হবে আর কি। কারণ অনেক চমৎকার ছড়া এখানে পাঠ করা হয়েছে, অনেকেই পাঠ করেছেন, সে আর কি। সবাইকে ধন্যবাদ। আর একটা বই, এটা থ্রিলার, আমাদের লিখেছেন হারুন ইবনে শাহাদাত। উনি আপনি সম্পাদক, সোনারবাংলা পত্রিকা সম্পাদক, ফিচার সম্পাদক, সাহিত্য সম্পাদক। ওনার একটা বই থ্রিল, এটা খুব ভালো বই, আপনারা সবাই সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই বাংলা একাডেমির কবি আল মাহমুদ থেকে যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, এটা মনসুর আজিজ ভাই আল মাহমুদ সম্পর্কে দু একটা কথা বলেছেন, অন্যরা আর কেউ এটা টাচ করেন নাই। তবে আমার আল মাহমুদ এসে আল মাহমুদ সম্পর্কে দু একটা কথা আলোচনা হলে ভালো হতো আর কি। যাই হোক, আজকে সাহিত্য সভায় যা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরও সুন্দরভাবে করা যায় সে চেষ্টাটা করব। এ পর্যায়ে সভাপতির ভাষণ দেবেন আমাদের 80 দশকের অন্যতম প্রধান কবি, শিবির সঙ্গীতের রচয়িতা কবি মোহাম্মদ মোর্শেদ আলী। আসছেন কবি মোর্শেদ আলী। সভাপতিকে দুইটা বলছিল তো, সভাপতিকে একটা বই। সভাপতিকে বাংলা সাহিত্য পরিষদ প্রকাশিত
কবি হারুন ইবনে সাদুদ ভাই এর বই কিশোর থ্রিলার অপারেশন মাসাদা তুলে দিচ্ছেন কবি মোর্শেদ আলী ভাইকে তুলে দিচ্ছেন কবি হারুন ইবনে সাদুদ ভাই। কবি হারুন ইবনে সাদুদ ভাই, ধন্যবাদ। কবি হারুন ইবনে সাদুদ ভাই বই তুলে দিলেন ৮০ দশকের অন্যতম প্রধান কবি মোহাম্মদ মোর্শেদ আলীকে। এ পর্যায়ে সভাপতির ভাষণ দিচ্ছেন কবি মোহাম্মদ মোর্শেদ আলী। যোদ্ধা ভাই ও বোন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আলোচনা শেষে একটা দুটো কবিতা পড়েই আমার কথা শেষ করব। আমি যেটা বলতে চাই যে এই যে আজকের আলোচনা, আজকের সাহিত্য সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কলম যোদ্ধা তারা উপস্থিত আছেন এবং সাহিত্য সংগ্রাম এবং এর সাথে সাথে যে জীবন গড়ার সংগ্রাম, দুটোই এবং এই যে আমাদের জীবন, যেমন খন্দকার আব্দুল মোমেন, আসাদ বিন হাফিজ ভাই চলে গেছে, এই যে জীবন মৃত্যুর নাগরদোলা, এর মধ্যে আমাদের মনকে আমরা কিভাবে গড়ে তুলব, এর মধ্যে আমরা কিভাবে আত্মগঠন করতে পারবো, এই দুইটা কথা বলে আমার কথা শেষ করব। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে পরিষ্কার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, হে নবী বলে দেন, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তিনি অপরিসীম দয়ালু। তো এর থেকে বোঝা যায় যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আখিরাতকে জানতে চাই, জীবন মৃত্যুর দুঃখ বেদনাকে অতিক্রম করতে চাই, রাসূলকে অনুসরণ করা আমাদের খুবই দরকার। কারণ একটু আগে হয়েছে যে রাসূলের শানে অনেকে কবিতা লিখছেন এবং সাহাবীদের মধ্যে একজন হাসান ইবনে সাবেত, তার নামই ছিল শায়রুন নবী, নবীর কবি। এই জন্য নবীকে অনুধাবন করা, জীবনকে অতিক্রম করার জন্য কবিতা, গল্পে, প্রবন্ধে সত্যের বাণী ছড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পরিষ্কারভাবে সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন, দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। এবং ৮৫ নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের যে তোমরা ওমাই ইয়াবতাগু গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করে, তাহলে তার কাছ থেকে সেটা কিছুতেই গ্রহণযোগ্য হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে শেষ একটা আয়াত পড়তে চাচ্ছি, সেটা হলো এই আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে, এই আসমানকে পরিবর্তন করে দিবেন এবং আর এক জগতে আমাদের নিয়ে আসবেন, যেখানে আমরা আবার নতুন করে এমন এক জীবনের অধিকারী হব যেই জীবনে কোনো মৃত্যু নাই। এই যে মৃত্যুহীন একটা জীবনের জন্য আকাঙ্ক্ষা আমাদের কবিতার মধ্যে, গল্পের মধ্যে, প্রবন্ধের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তো আমি সংক্ষিপ্ত আলোচনা আজকে করতে এসেছি, আপনাদের সবার মনোমুগ্ধকর আলোচনা শুনেছি। আমি শেষে আমার দুটো কবিতা পড়েই আমার আলোচনা শেষ করব।
প্রথম কবিতাটা হলো আমাদের প্রিয় ভাই আমাদের যে ভাই চলে গেছেন দুনিয়া থেকে, খন্দকার আব্দুল মোমিন, তার স্মরণে লেখা। 13 জুন 2025 সালে তিনি চলে গেছেন। আমারটা লেখা 15/6/2025। প্রেক্ষণ সম্পাদক খন্দকার আব্দুল মোমিন ভাইয়ের ইন্তেকালে রচিত। ওপারে চলে যেও চিরস্মরণীয় হলেন ভাই খন্দকার আব্দুল মোমিন। তার স্মৃতি আর পরিচিতি প্রেরণা যোগায় গড়তে নতুন সংস্কৃতি। তার প্রেক্ষণের লেখা পড়ে অনেকে হয়তো অবাক হবেন। মানব জীবন এমন, মরণে তার হয় ওপারে যাওয়া। মরণ নদীর দুই পারে ঢেউ, মাঝখানে তার বইতে থাকে হাওয়া। তবু মানুষ শেষ হবে না, তার প্রতিদান ফুরাবে না। রোজ হাসরে পূর্ণ হবে সকল লেনদেন। এরপর আমি শেষ যে লেখাটা পড়ে আমার কথা শেষ করব, তার নাম হলো আহ্বান। এটা আপনার মিছিলে মিছিলে সারা নামে আমার এক কাব্যগ্রন্থে বের হয়েছে। এখানে মন্তব্য করছেন আমাদের মাহমুদ ভাই, কবি আল মাহমুদ ভাইয়ের মন্তব্য আছে এখানে। আমি কবিতাটা পড়ে আমার কথা শেষ করব। আহ্বান। যদিও সামনে হতাশা প্রাচীর তিমির রাত, তবু চেয়ে দেখো নতুন আশায় জাগে প্রভাত। আল্লাহর পথে জিহাদের তরে জমছে ভিড়, জাগো আসহাব কাহাফের দল শতাব্দীর। যদিও সামনে মরুভূমি জাগে নাইকো পথ, হৃদয়ে হৃদয়ে চমকিয়ে ওঠে এক শপথ। মৃত্যু পারের আবাস আমার জান্নাতে, শাস্ত্রে জীবন মুক্ত হীরা ও পান্নাতে। সেই আবাসে পৌঁছার আগে এই সফল হোক বা না হোক পরোয়া নাই। লহুর দরিয়া পার হলে পাবো শহীদি দাম, গাজী হলে যাব চালায় আবার এ সংগ্রাম। মরুর বাতাস হু করে কাঁদে ভেতরে তার, দেখনি কি তুমি তার মাঝে গ্লানি ব্যর্থতার। ইতিহাসের সে পোড়া অরণ্যে রাত্রি দিন, কাঁদছে আমার অগাদান আর ফিলিস্তিন। স্ফুলিঙ্গ হয়ে ওঠো পৃথিবীতে আজ মমিন, হাতছানি দিয়ে ডাকে সম্মুখে নতুন দিন। জীবন মানেই আগুনের কণা বজ্রপাত, জীবন মানে নতুন পাহাড়ে জলপ্রপাত। জীবন মানে মৃত্যুর আগে পথ চেনা, জীবন মানে আল্লাহর সাথে বেচা কেনা। বিনয়ে তার জান্নাত নেওয়া চুক্তিতে, আর লড়ে যাওয়া বিশ্ব প্রাণের মুক্তিতে। সামনে যদিও কুয়াশায় ঢাকা নদীর স্রোত, তবু সম্মুখে ডানা মেলে দাও মন কপট। ওই ডানাতেই হতাশা তিমির মুছে যাবে, জনতা আবার চেনা পথ তার খুঁজে পাবে। অসংখ্য ধন্যবাদ।